গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট প্রজেক্ট যে রয়েছে এগুলোতে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি কিরকম এটা নিয়ে আলোচনা করবেন আজকের আমাদের এই সেশনের স্পিকার ডক্টর রাজিন বিন রেজাউল। ডক্টর রাজিন বিন রেজাউল উনি ম্যানেজার হিসেবে রয়েছেন হেড অফ লাইভস্টক প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জে কর্মরত আছেন। আমি আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সেশনে এবং অনুরোধ জানাচ্ছি সেশনটি শুরু করার জন্য। তো বিশ্ব ভেটেরিনারি দিবস 2026 উপলক্ষে এই যে আয়োজিত এই যে ভেটেরিনারি ক্যারিয়ার টক, সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম ডক্টর রাজিন বিন রেজাউল। বর্তমানে আমি একটি এনজিওতে প্রায় 8 বছর রানিং প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। একটু প্রেক্ষাপট যদি আমি প্রথমত তুলে ধরি, যে বিগত 8 বছর ধরে যে আমি যে এই যে এনজিও সেক্টরে লাইভ স্টক কিংবা ভেটেরিনারি উন্নয়ন নিয়ে কাজ করছি, তো এই সেক্টরটি আমাদের ক্যারিয়ারের জন্য কিভাবে রোমাঞ্চকর হতে পারে বা কি কি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে সে বিষয়ে আমি একটু আলোকপাত করব। যে আমাদের আসলে অ্যাকচুয়ালি এই এনজিওতে কাজের ধরনটা আসলে কেমন, এটা যদি আমি একটু বলি, তো শুরুতেই আমি বলবো যে আমাদের এনজিওতে আমরা যারা লাইভ স্টক গ্র্যাজুয়েট আছি বা ভেটেরিনারি গ্র্যাজুয়েট আছি, এদের কাজ শুধু চিকিৎসা করার নয়, এটা আমি প্রথমেই বলতে চাই। এটি মূলত লাইভ স্টক ফর লিভলিহুড অর্থাৎ গবাদি পশু পালনের মাধ্যমে আমরা যে প্রান্তিক খামারিরা আছে সেই প্রান্তিক খামারিদের আমরা জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকি। আমাদের যে এনজিও, যেটা ধরেন যে আমরা প্রয়াসে কাজ করছি, এরকম আরো এনজিও অনেক আছে, যেমন আমি বলি যদি ব্র্যাক বলি, আরডিএফআর বলি, আরডিআরএস বলি, বা আরো বড় বড় যেগুলোতে সিবিডিসি এনজিও আছে, এখানেও কিন্তু লাইভ স্টক স্পেশালিস্ট হিসেবে অনেকে কাজ করছে। আরো আমরা কিছু কাজ করে থাকি, সেটা হলো ফুড সিকিউরিটি এবং পুষ্টি বিষয়ক যে প্রজেক্ট যে থাকে, সেগুলো আমরা যে কারিগরি উপকরণ বা কারিগরি সহায়তা এগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি ছোট ছোট খামারিরা কিভাবে মাঝারি খামারিতে রূপান্তরিত হয়, মাঝারি খামারিরা কিভাবে বড় খামারিতে রূপান্তরিত হয়, সেই জায়গা থেকে আমরা একটা উদ্যোক্তা তৈরি করে থাকি এবং মার্কেট লিঙ্কেজ নিয়েও আমরা কাজ করে থাকি। অর্থাৎ আমরা যদি মনে করি যে ক্লাস্টার ভ্যালু চেইন অ্যাপ্রোচ নিয়ে কাজ করে থাকি, যেখানে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে একদম ফরওয়ার্ড লিঙ্কেজ পর্যন্ত এই এনজিও কিন্তু লাইভ স্টক যারা গ্র্যাজুয়েট আছে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এখানে যেমন কাজের স্বাধীনতা যেমন থাকে, এর পাশাপাশি মাল্টিকালচারাল যে পরিবেশেও কাজ করার সুবিধা কিন্তু অনেক বেশি। এটি মূলত আসলে এনজিওতে আসলে আমাদের লাইভ স্টক যারা গ্র্যাজুয়েট আছেন তাদের আসলে কাজ, বা আমার কাজ আর কি আমি মনে করি, বা বিভিন্ন এনজিওতে যারা কাজ করছেন লাইভ স্টক স্পেশালিস্ট হিসেবে তাদের কাজ মূলত এগুলোই। এখন মাঠ পর্যায়ে যদি আমি একটু বাস্তবতা তুলে ধরি, আমাদের কিন্তু মাঠে অলরেডি মানে যেতে হয় বা যাওয়া লাগে। সেই ক্ষেত্রে আমাদের এনজিও সেক্টরে আমাদের মতো প্রাণী সম্পদ কর্মকর্তারা কিন্তু আসলে এসি রুমে বসে থাকা না, আমাদের অনেক সময় কি করতে হয় যে দুর্গম চরাঞ্চল বা পাহাড়ি এলাকায় গিয়েও কিন্তু খামারিদের সাথে কথা বলতে হয়। প্রতিকূল আবহাওয়ার ভিতরেও কিন্তু কাজ করার মন মানসিকতা থাকতে হয়। আর এই ক্ষেত্রে আমি একটু বলবো, এখানে এটা আমাদের কিন্তু ফান্ডিং এবং প্রজেক্ট বেসড জব। অর্থাৎ আমরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থাৎ পিকেএস এর, যেটা ঢাকার আগারগাঁওতে অবস্থিত, সেই ওনারা বাইরে থেকে ফান্ড নিয়ে এসে এবং বিভিন্ন যারা এনজিও আছে বা ওদের যে পার্টনার অর্গানাইজেশন আছে এগুলোর মাধ্যমে ফান্ডিং করে থাকে লাইভ স্টকের উপরে। দ্যাটস ওয়াই এটা একটা প্রজেক্ট বেসড জব। কোনো প্রজেক্টের ডিউরেশন থাকে 4 বছর, কোনো প্রজেক্টের ডিউরেশন থাকে 6 বছর, কোনো 8 বছর, আবার সেকেন্ড ফেজে যেতে পারে। তো এটি একটি বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ এনজিও কাজ প্রজেক্ট ভিত্তিক, একটি প্রজেক্ট শেষ হলে অন্য প্রজেক্ট বা অন্য এনজিওতে মুভ করার একটা মানসিক প্রস্তুতি থাকতে হয়, এটা আমি মনে করি একটা চ্যালেঞ্জ। আরেকটা হলো কি যে কমিউনিকেশন, যে যোগাযোগ বা যে ভাষাটা, যে পশু চিকিৎসা জানলেই যে এখানে আসলে সফল হওয়া যাবে না। আমাদের এই যে সেক্টরে আমাদেরকে আসলে সাধারণ মানুষকে বোঝানোর দক্ষতা অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, এটা আমাদেরকে নিজেদের ভিতরে দক্ষতা অর্জন করতে হবে। এবার স্থানীয় ভাষা এবং সংস্কৃতি না বুঝলে আসলে অনেক সময় কাজটা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে সীমাবদ্ধতা যদি বলি, যে অনেক সময় আধুনিক ডায়াগনস্টিক আমাদের সুযোগ সুবিধা ছাড়াই কিন্তু মাঠ পর্যায়ে আমাদেরকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে সফল হতে গেলে আমি মনে করি ভেটেরিনারি চিকিৎসার পাশাপাশি ম্যানেজমেন্টে খুব ভালো একটা দক্ষ অর্জন করতে হবে। প্রেজেন্টেশন স্কিল, রিপোর্টিং স্কিল এবং ডাটা অ্যানালাইসিস কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। আর যারা মানে ইন্টার্নশিপ বা ভলান্টিয়ারশিপ কাজ করতে পারে তারা অনেকে এর মাধ্যমে, আমার এনজিওর মাধ্যমে অলরেডি 5টা ব্যাচ বাকৃবির এই
এনজিও সেক্টরে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছে। তো আমি এটুকুই বলবো যে আপনারা যারা ভেটেরিনারিয়ান আছেন, সিনিয়র ভাই বা জুনিয়র ভাইরা যারা আছেন, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং প্রান্তিক মানুষের হাসিতে নিজে যদি তৃপ্তি খুঁজে পান, তবে এনজিও সেক্টর হবে আমাদের জন্য আসলে সেরা জায়গা। এই 8 বছরে পথ চলা আমি দেখেছি যে একটি ভালো মানের গাভী বা একটি ভালো মানের ছাগল একটি পরিবারকে কিন্তু খুব ভালোভাবে বদলে দিতে পারে, এটা আমার নিজের চোখে দেখা। আর এর রূপান্তর যখন আপনি কারিগর নিজেই হবেন, তখন আমি মনে করি যে আর ক্লান্তি, নিজেকে তখন আর ক্লান্তি মনে হবে না। তো এটুকুই ছিল। পরিশেষে আমি এটুকু বলতে চাই সবাইকে যে এখানে কয়েকটা বিষয় কাজ করে। যারা নতুন, মানে এখানে আমি একটু স্যালারির বিষয়টা উল্লেখ করি। যারা ফ্রেশ গ্রাজুয়েট, তাদের একটা সময় ছিল যে 2018-17 সালের দিক থেকে যে আমাদের প্রজেক্টের স্যালারি ধরা হয়তো 25 থেকে 30 হাজার টাকা। সেই জায়গা থেকে আমরা এখন যেগুলো প্রজেক্ট আছে লাইভ স্টক বেস, সেখানে ফ্রেশ গ্রাজুয়েট হোক আর যে হোক, সেখানে আমাদের 45 এর নিচে কোনো স্যালারি ধরা হয় না। আর মাস্টার্সের যে বিষয়টা, মাস্টার্স কম্পালসারি না এখানে আমাদের এই সেক্টর। কম্পালসারি বিষয়টা হলো যে কম্পিউটার ভিত্তিক একটু দক্ষতা, ডকুমেন্টেশনে একটু দক্ষতা, এর পাশাপাশি যে টেকনিক্যাল একটু নলেজ থাকলেই দেখা গেল যে এই সেক্টরে কিন্তু ভালো করা কিন্তু সম্ভব। আর আরেকটা সীমাবদ্ধতার কথা আমি এখানে উল্লেখ করেছি, সেই সীমাবদ্ধতা হলো যে অনেক সময় আমি প্রথমেই বলেছি যে এটা প্রজেক্ট ভিত্তিক জব, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক এনজিও এখন কি করেছে যে প্রজেক্টের পাশাপাশি তাদের মানে সংস্থার নিজস্ব উদ্যোগে অনেকগুলো লাইভ স্টক ফার্ম গড়ে উঠেছে, যার কারণে আমি মনে করবো যে এটা একটা সিকিউর প্লেস সে যদি নিজেকে তৈরি করতে পারে। এখন অনেক এনজিওতে দেখা যাবে যে তাদের নিজস্ব খামার আছে, তাদের নিজস্ব ছাগলের খামার আছে, ফ্যাটেনিং ফার্ম আছে, যার কারণে ভেটেরিনারিয়ান কিন্তু অপরিহার্য। এটা একটা বিষয়, যার কারণে এই প্রজেক্ট ভিত্তিক জব হওয়া সত্ত্বেও আমি মনে করি তার চাকরি, সে যদি স্কিল হয়, তার চাকরি করার মন মানসিকতা যদি থাকে, তাহলে দেখা গেল যে অনেকদিন স্টে করা সম্ভব এবং এখান থেকেই কিন্তু কি ন্যাশনাল এনজিও থেকে ইন্টারন্যাশনাল এনজিওতে কিন্তু মুভ করা সম্ভব। আর একটি কথা বলতে চাই, যারা ফিমেল ভেট আছেন আমাদের, ফিমেল ভেটের ক্ষেত্রে অনেক সময় ক্যারিয়ার একটু বাধা হয়ে দাঁড়ায় যে কোম্পানিতে চাকরি বা ফিড কোম্পানিতে চাকরি বা এনজিওতে আমাদের যে মাঠ পর্যায়ে যে কাজ করতে হয়, সেই জায়গা থেকে ফিমেলদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া আছে যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যারা আমাদের ফান্ডিং করে, সেই ক্ষেত্রে ওদের জন্য, ফিমেল ভেটদের জন্য একটা ডকুমেন্টেশন অফিসার ক্রিয়েট করা হয়েছে, যারা আসলে লাইভ স্টকের ডকুমেন্টেশনে বেস্ট জব কাজ করবে এবং তাদের স্যালারিও কিন্তু 45,000 নিচে না। তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেখা গেল যে আমাদের এই সেক্টরেই দেখা গেল লাইভ স্টক সেক্টরে যাদের কাজ করছে তারা 6 ডিজিটের বেতন তুলছে, 1 লক্ষ টাকা বেতন তুলতেছে। তো আমি মনে করি যে ডেভেলপমেন্ট সেক্টর, আমি কোনো কোম্পানিতে ঢুকি নাই, কিন্তু দেখা গেল যে কোম্পানির চাইতে আমি মনে করি যে ডেভেলপমেন্ট সেক্টর কোম্পানি যেটা কোনো অংশ কম না, যেটা গত 7-8 বছর আগে ছিল না, যেটা এখন সেটা অপরচুনিটি যেটা ক্রিয়েট হয়েছে। তো আমার এইটুকুই বলার ছিল, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। জি, ধন্যবাদ ভাই। আমি কিছু প্রশ্ন করব অন্যদের প্রশ্ন নেওয়ার আগে। জি জি বিষয়টা জি। হচ্ছে যে অন্যান্য জবের তুলনায় এই এই জবটাতে আসলে প্রেসার কেমন? অন্যান্য জবের তুলনায় আমাদের এই জবের প্রেশার আমি যদি বলি, আমরা যেহেতু মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করি, আমাদের মূলত কিন্তু আমাদের বডিটা কিন্তু মাইক্রো ফাইন্যান্স, যেমন গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক বলেন, আশা বলেন। তো আমাদের কিন্তু এই সেক্টরে কিন্তু কাজ করবে টেকনিক্যাল লোক, টেকনিক্যাল পার্সন কাজ করবে, টেকনিক্যাল বেসড কাজ করবে, প্রজেক্ট বেসড কাজ করবে। তাতে সেই ক্ষেত্রে দেখা গেল কি যে আমাদের এই সেক্টরে, আমি আমার নিজের সংস্থার কথা বলি, যে আমাদের এইটাতে কোনো কোনো প্রেশার নাই। প্রেশার থাকে যে কোনো কোনো সময় হয়তো ভিজিট আসলো, হয়তো 2 দিন খুব টানা পরিশ্রম করতে হলো, কিন্তু ঠিক নয়, একটু পাশে কোনো ধরনের টার্গেট নাই, কোনো ধরনের টার্গেট বেসড কাজ নেই। টার্গেট বেসড কাজ শুধু পিকেএসএফ থেকে একটা টার্গেট দেয়, খুব ছোট্ট একটা টার্গেট, যে এই মাসের ভিতরে 2টা আপনারা খামারিকে ডেভেলপ করবেন। সেই জায়গা থেকে আমরা ডেভেলপ করি, তাদেরও কিছু পরামর্শ থাকে, আমরা সেটা পরামর্শটাকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করি। এতে তবে কোম্পানির থেকে আমি মনে করি, আমার অভিজ্ঞতা বলে, যদি আমি কোম্পানি চাকরি করিনি বা কোম্পানির লোকদের দেখেছি আর কি, তাদের চাইতে এনজিও সেক্টরে আমি মনে করি বা ডেভেলপমেন্ট সেক্টরের কাজের চাপটা যেটা বলেন সেটা অনাকাঙ্ক্ষী কম। জি, ধন্যবাদ।
আরেকটা আমাদের কমন প্রশ্ন যেখানে সব জায়গায় আসে যে আমরা এই প্রজেক্টের জব গুলো আসলে কিভাবে এন্ট্রি নিতে পারবো, এটা সার্কুলার গুলো কোথায় পাওয়া যায় কিংবা কিভাবে এটাতে ঢুকতে এই পারবো? সার্কুলার গুলো আপনাদেরকে বিডি জবসে সার্কুলার গুলো পাবে। আর তাছাড়া আমরা যেটা মনে করি যারা আমরা ভেটেরিনারিয়ান আছি তাদের উচিত হবে যারা যারা ছোট আছেন, আমি যদি ছোট থেকে থাকে তাদেরকে বলবো যে বড়দের সাথে একটু কমিউনিকেশন একটু ডেভেলপ করা। তাদের বিডি জবস আমরা অ্যাপ্লাই করলাম, কিন্তু দেখা গেল যে আমি যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, কেউ যদি আমার সাথে যোগাযোগ করে, ভেটেরিনারিয়ান যদি যোগাযোগ করে, তাহলে দেখা গেল কি যে আমি তার জন্য একটা মানে একটু হলেও সুপারিশ করতে পারি আর কি। সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত আমার রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট থেকে প্রায় 7 জন আমরা নিয়ে কাজ করছি। অনেকের কাজ করতে করতে অনেকে ভালো জায়গায় হয়েছে, স্যালারি ভালো হয়েছে, মুভ করেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে গেছে। সেই জায়গা থেকে আমারও সুযোগ ছিল, কিন্তু আমি যাইনি, যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জে আমার বাসা, চাঁপাইনবাবগঞ্জে আমার কাজের ক্ষেত্র, ব্যবসায় আমার আর অন্য জায়গায় যাওয়া হয়নি আর কি। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে এনজিও যেগুলো, এনজিও গুলো তো সাধারণত লোকাল অনেক এনজিও এখানে থাকে, যেটা পিকেএসএফ এখানে মেনটেন করে, তাদেরকে নিয়ন্ত্রণ করে সম্ভবত। তো জি জি জি। এটা আসলে ওই যে সংগঠনগুলো আছে বা সংস্থাগুলো আছে, তাদের কোনো স্বেচ্ছাচারিতার কোনো এখানে সুযোগ আছে কিনা? তারা চাইলেই না একজন না ভেটকে আটকায় দিতে পারবে কিনা কোনো কাজে? না না না, তারা তাদের কোনো কাজে আটকে দিতে পারবে না, এটা তো কোনোভাবেই পসিবল না। এর পাশাপাশি আমাদের যখন একজন গ্র্যাজুয়েট যখন জয়েন করে, তার বিবিসি রেজিস্ট্রেশন নাম্বার যখন থাকে, তারা এই বিষয়ে অবগত যে ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক তাদের একটা রেজিস্ট্রেশন নম্বর আছে। সেই ক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়, এবং আলাদাভাবে মূল্যায়ন করার পাশাপাশি টেকনিক্যাল যাদের নলেজ আছে ভেটেরিনারি সেক্টরে বা হোক বা এগ্রিকালচার সেক্টরে বা ফিশারি সেক্টরে হোক, সেই জায়গা থেকে আমাদের এই এনজিও সংস্থাগুলো, বিশেষ করে আমার সংস্থাগুলো, এগুলোকে সর্বোচ্চ পরিমাণে প্রায়োরিটি দিয়ে থাকে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে প্রজেক্টের যে জবগুলো আছে, এটা করার পরে ধরেন আমি 5 বছর জব করলাম। জব করার পরে আমার যে এক্সপেরিয়েন্সটা হলো, এই এক্সপেরিয়েন্সটা আমি অন্য কোনো জবে আসলে কাজে লাগাইতে জি, পারবো জি। কিনা? হ্যাঁ, হ্যাঁ। এখন আমাদের এইটুকু আমি একটু বলি যে পিকেএসএফ এর সহযোগিতা লাইভ স্টক বেস কাজ করছে প্রায় 62টা অর্গানাইজেশন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেল যে 5 বছর একটা সংস্থায় কাজ করে দেখা গেল যে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন হলো তার। হ্যাঁ? তো এই ক্ষেত্রে সে পিসি হিসেবে এপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে এপ্লাই করতে পারবে। এই প্রজেক্ট কোঅর্ডিনেটর এপ্লাই ক্ষেত্রে দেখা গেল যে তার অভিজ্ঞতা চাওয়া চাই যে 4 থেকে 5 বছরের লাইভ স্টকের কাজের উপর একটা অভিজ্ঞতা আছে কিনা। সেই জায়গা থেকে সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেখানে স্যালারি 1 লাখের নিচে কখনোই হবে না, কারণ ওখানে বাজেটই ধরা থাকে। জি, ধন্যবাদ। ভাই, আমাদের এই সেশনের আরেকটা অংশ ছিল জি সরকারি যে বল। প্রজেক্ট জবগুলো রয়েছে, সেটা নিয়েও একটু আমরা আলোচনা করতে চাই। তার আগে সেই সেকশনে যাওয়ার আগে একটু আপনি বলবেন যে ভালো এনজিও যেগুলো, এরকম কিছু এনজিওর নাম বলবেন যারা আমাদের জন্য ভালো কাজ করতেছে কিংবা সেখানে সুযোগ সুবিধা বেশি, এরকম কিছু এক্সাম্পল বলা যায় কিনা? আমি আমি ভালো এনজিও বলতে আমি প্রথমে আমার এনজিওর নাম বলবো, যেহেতু আমি এখানে অলরেডি 8 বছর কাজ করে ফেলছি। এর পাশাপাশি ব্র্যাক খুব ভালো কাজ করতেছে, আরডিআরএস খুব ভালো কাজ করতেছে, জাগরণী চক্র ফাউন্ডেশন খুব ভালো কাজ করতেছে। এর পাশাপাশি আপনার শতফুল, রাজশাহীতে শতফুল খুব ভালো কাজ করছে, সিরাজগঞ্জে এনজিপি খুব ভালো কাজ করছে, টাঙ্গাইলে এমএমএস খুব ভালো কাজ করছে। আহ, তারপরে আমি যদি রংপুরের দিকে যাই, গ্রাম বিকাশ কেন্দ্র ভালো কাজ করছে, গাক ভালো কাজ করছে, টিএমএসএস খুব ভালো কাজ করছে। তা আমি মনে করি যে তাদের ড্রপ আউটের সংখ্যা আমি মনে করি খুব কম, তারা ড্রপ আউট হয়েছে ঠিক আছে, কিন্তু ভালো অপরচুনিটি পেয়ে এক অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশনে গেছে। এটা আমি এটুকু বলবো। থ্যাংক ইউ। তো আমরা এখন সরকারি যে প্রজেক্ট জবগুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই বিষয়ে ভাইকে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নিশ্চয়ই ধারণা আছে সরকারি প্রজেক্ট জবগুলো আসলে কি রকম, এটা নিয়ে একটু বলবেন। সরকারি প্রজেক্ট নিয়ে আমার খুব বেশি ধারণা নাই, কিন্তু আমাদেরকে আবার সরকারের সাথে লিয়াজু মেনটেন করেই কাজ করতে হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে সরকারি যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমাদের তো একটা বাজেট ধরা থাকে পিকেএসএফ থেকে, পিকেএসএফ বলে দেয় যে এখানে সরকারের সাথে লিয়াজু মেনটেন করে কাজ করবে।
তো আমরা লিঙ্কেজ মেনটেন করে কাজ করি, যেটা আমি শুরুতে বললাম মার্কেট লিঙ্কেজ। সেক্ষেত্রে সরকারের একটা সহযোগিতা লাগে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতা লাগে। অনেক সময় দেখা গেল যে পণ্যের, আমরা যেসব পণ্যের ব্র্যান্ডিং সার্টিফিকেশন করি সেখানে একটা ওদের একটা মানে ক্লিয়ারেন্স লাগে। এর পাশাপাশি যে ভ্যাকসিন গুলো আছে, সরকারি যে ভ্যাকসিন গুলো আছে, সেই ভ্যাকসিন গুলো সহযোগিতা আমরা পাই প্রজেক্ট থেকে। তো সরকারি প্রজেক্টের চাইতে আমি মনে করি যদি আপনি বেতন কাঠামোর দিকে যান, তাহলে আমি মনে করি পিকেএসএফ এর আন্ডারে যেই সংস্থাগুলো আছে তাদের চাইতে বেতন অনাকাঙ্ক্ষী বেশি। আমি এলডিটিপি প্রজেক্ট থেকে যদি আমি মনে করি, এবং আমাদের কোনো স্যালারি কখনো 2 তারিখের উপরে যায় না। আচ্ছা, আমি একটু আমার নিজস্ব একটু অভিজ্ঞতা শেয়ার করি। আমি আসলে নিজেই সরকারি প্রজেক্টে জব করেছি প্রায় 3 বছর, এলডিটিপিতেই আমি জব করেছি। এটা নিয়ে আমার একটু অভিজ্ঞতা বলবো, যেহেতু এই টপিকটা এখন উঠেছে। তো এলডিটিপির কথা যদি বলি, বাংলাদেশে প্রাণী সম্পদের খুব সম্ভবত এ পর্যন্ত সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে এলডিটিপি, লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টে আমার 3 বছর কাজ করার সুযোগ হয়েছে। তো ওই প্রেক্ষাপটে যদি বলি, সরকারি প্রজেক্ট গুলোতে আসলে সুবিধা অসুবিধা দুটোই আছে। অনেকে হয়তো বা এই আশা নিয়ে প্রজেক্ট জবে জয়েন করেন যে পরবর্তীতে হয়তো এটা স্থায়ীকরণ হবে, তবে বর্তমান বাস্তবতায় এটা আসলে অনেকটা অসম্ভবের কাছাকাছি। এর আগে একটি প্রজেক্ট এরকম বড় প্রজেক্ট ছিল এনএটিপি, তারপরে এলডিডিপি এসেছে। এলডিডিপিও অলমোস্ট শেষের দিকে। তো দেখা যাচ্ছে আসলে স্থায়ীকরণের যত চেষ্টাই করা হচ্ছে না কেন, এটা স্থায়ীকরণের আমি অন্তত খুব বেশি সম্ভাবনা দেখি না। অর্থাৎ আপনার প্রজেক্টের যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। হয়তো প্রজেক্ট কিছু সময়ের জন্য এক্সটেনশন হতে পারে, যেমন এলডিডিপি 5 বছর থেকে এটা এক্সটেন্ড হয়ে 7 বছর প্লাস হয়েছে, এটা হতে পারে, বাট এটা স্থায়ীকরণ হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। সো যারা সরকারি প্রজেক্টে জয়েন করবেন ইন ফিউচার, তারা এই দিকটা মাথায় রেখে অবশ্যই জয়েন করবেন। আর এখানে সুবিধা যেটা, সেটা হচ্ছে সাধারণত আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মধ্যে একটা অফিস এখানে দেয়া হয়, যার কারণে আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের একজন অফিসার হিসেবে আপনি একটা ফ্লেভার পাবেন। এটা একটা ভালো দিক। সেখানে আপনি অফিসার হিসেবে ট্রিট পাবেন, যদিও কিছু এখানে ব্যত্যয় ঘটে না তা না, তবে মোটামুটি একটা ভালো সম্মানজনক অবস্থানেই থাকা যায়। এটা একটা সুবিধাজনক দিক। আবার অসুবিধার যে জায়গাটা আরেকটা, সেটা হচ্ছে এখানে স্যালারি কাঠামোটা আসলে খুব বেশি সুবিধাজনক না। কারণ হলো সময়ের সাথে সাথে এটা স্যালারি খুব বেশি বাড়ে না। আসলে যদি এলডিডিপির কথা বলি, 2019 সালে যারা জয়েন করেছিল, যে স্যালারি নিয়ে তারা জয়েন করেছিল, এখন শেষের দিকে অলমোস্ট একই স্যালারি নিয়েই তাদেরকে বের হতে হচ্ছে। আপনি যদি এই সময় অন্য কোনো প্রাইভেট জবে কিংবা প্রাইভেট প্রজেক্টেও থাকতেন, তাহলে এটা কিন্তু অনেক গুণ বেড়ে যেত। এটা একটা অসুবিধার দিক। আর আরেকটা সুবিধা যদি বলি, সেক্ষেত্রে একটু প্রেশার স্টেশন ভেদে কম বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রেশারটা একটু কম থাকে। সেক্ষেত্রে আপনি চাইলে অন্যান্য জব প্রিপারেশন, সরকারি জব প্রিপারেশন এগুলো নিতে পারেন। এটা একটা ভালো দিক, আমি নিজেও সেটা করেছি। এই হচ্ছে আর কি আমাদের সরকারি যে প্রজেক্টের যে ব্যাপারটা, এটা আমার অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত করে বললাম আর কি। আচ্ছা, কিছু লিখিত প্রশ্ন আছে, সেদিকেই যাই। একজন বলেছেন যে ডেস্ক জব গুলোতে ছেলেদের সুযোগ কিরকম আছে, এই বিষয়ে একটু ভাই বলবেন, যদিও আপনার টপিকের মধ্যে এটা খুব সম্ভবত পড়ে না, তারপরে একটু বলবেন। ঠিক আছে, ডেস্ক জবের বিষয়টা যেটা বললাম, যে শুরুতে যদি আপনি জয়েন করতে চান, হ্যাঁ, শুরুতে আপনাকে ডেস্ক জব দিবে না। এক্ষেত্রে যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে তাদেরকে মাঠ পর্যায়ে থেকে অভিজ্ঞতা নিয়ে কিন্তু ডেস্কে বসতে হবে। এখন যেমন আমি ডেস্কে বসতেছি, হ্যাঁ, কিন্তু এখন যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে আর কি, আবার আসতেছে আর কি, বা নতুন আসতে চাই, তাদেরকে কিন্তু আসলে আসলে আমাদের এনজিও কাজটা কি, সে কাজটা বোঝার জন্য মাঠ পর্যায়ে 2 বছর বা 3 বছর কাজ করাটা জরুরি। সেই ক্ষেত্রে তখন আমাদের সংস্থা প্রধান মনে করবে যে না, হি অর সি ইজ এলিজিবল। তবে আমি এই যে ডেস্ক জবের ক্ষেত্রে আমি যেটা ভয়েস রেজ করি আর কি, সেটা ফিমেল ভেটদের জন্য। ফিমেল ভেটরা আমি মনে করি যে ডকুমেন্টেশনের জন্য ভালো। আর যারা লাইভ স্টকে, যারা মাঠ পর্যায়ে কাজ করবে, সেক্ষেত্রে আমি মনে করি এদের সুবিধা বেশি। যদি এদের কাজ করার মানসিকতা থাকে, তাহলে বেতনের পাশাপাশি দেখা গেল আমরা যারা সদস্য ভিত্তিক কাজ করি, এদের সদস্যের গরু ছাগল হাঁস মুরগি আছে, সেই ক্ষেত্রে যে ট্রিটমেন্ট যে পারপাসে কাজ করতে পারবে, এখানে আলাদা একটা ইনকাম জেনারেট হবে তার জন্য। এটা নিয়ে কোনো মানে বাধা বিঘ্ন সৃষ্টির কোনো কারণ নেই। জি, ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্নে যাব। প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি জনাব সজীব আহমেদ জয় ভাইকে।
জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ, প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করেন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে এখানে প্রজেক্টের জবটা যে জয়েন করব, তো প্রজেক্টটা শেষ হওয়ার পরে আমরা কি কি করতে পারবো? মানে পরবর্তী ক্যারিয়ারটা আমাদের কোথায় হবে? আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলেছি যে প্রজেক্ট বেস বলতে কি একটা নির্দিষ্ট ফ্রেম থাকবে, একটা নির্দিষ্ট টাইম লাইন থাকবে। এর পাশাপাশি আমি একটা কথা বলেছি যে এখন প্রায় 52 থেকে 54টা এনজিও যে প্রজেক্টের পাশাপাশি অর্থাৎ লাইভ স্টক প্রজেক্টের পাশাপাশি কিন্তু তারা নিজস্ব উদ্যোগে অর্থাৎ পিকেএসএফ এর কোনো ফান্ড ছাড়াই ওই সংস্থা নিজস্ব উদ্যোগে একটা ডেইরি ফার্ম করছে, বড় করে কমার্শিয়াল ডেইরি ফার্ম করছে, কমার্শিয়াল গোট ফার্ম করছে, কমার্শিয়াল শিপ ফার্ম করছে, কমার্শিয়াল লেয়ার অ্যান্ড পোল্ট্রি ফার্ম করছে। তো সেই ক্ষেত্রে সেই ছেলে সে ভেটেরিনারি গ্রাজুয়েট যদি সে স্কিলড হয় তাহলে এখানে আমাদের থাকার সুযোগ সুবিধা অত্যন্ত বেশি প্রত্যেকটা এনজিওর ক্ষেত্রে। কারণ একটা ফার্ম চালাতে গেলে অবশ্যই একটা লাইভ স্টক গ্রাজুয়েটের প্রয়োজন, এটা আমরা সবাই মানি। জি, জি, ধন্যবাদ। ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর উজ্জ্বল হোসেনকে। সালাম আলাইকুম ভাই, ধন্যবাদ। ভাই আমি ব্রাকের আন্ডারগ্রাজুয়েট গ্রাজুয়েশন প্রোগ্রামে ডেপুটি ম্যানেজার, বর্তমানে যেটা করছে হচ্ছে স্পেশালিস্ট পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, জি জি। এখানে আছি। এটা হচ্ছে ব্রাকের 5ম গ্রেড। তো আমি জানতে চাচ্ছিলাম যে এখানকার আমি ফিউচার নিয়ে একটু শঙ্কিত। আসলে আমি এরপর আমি কোথায় যাব যদি কোনো কারণে আমি ব্রাকে কন্টিনিউ না করি? এর বাইরে আমার সুযোগটা কোথায়? কারণ ব্রাকে যতদূর বুঝি এই পজিশন থেকে উপরে ওঠা অনেক টাফ। তো আমি এটার বাইরে একটু সুযোগ সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আপনি ব্র্যাকে কাজ করছেন অলরেডি, ভালো একটা জায়গায় কাজ করছেন, সেটা ঠিক আছে। আপনাকে একটু মাথায় রাখতে হবে যারা ইন্টারন্যাশনালি এনজিওতে কাজ করছে, হ্যাঁ, অনেক লাইভ স্টক গ্রাজুয়েট বড় হয়ে আছেন যারা ইন্টারন্যাশনাল লাইভ এনজিওতে কাজ করছেন আর কি। সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে আপনি যদি কখনো জব সুইচ করতে চান তাহলে দেখা গেল যে এর চাইতে ভালো 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 অনেক ভালো অপরচুনিটি আছে, যেখানে আপনি এখন কত স্যালারি পান সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আপনার যে অভিজ্ঞতা, আরো যদি অভিজ্ঞতা থেকে থাকে বা এর পাশাপাশি যদি দেখা গেল যে আরো কিছু টেকনিক্যাল নলেজ সহ রিপোর্টিং এ যদি দক্ষতা থাকে, তাহলে আপনার দেখা গেল যে এইটা কিন্তু ভালো জায়গায় অবস্থান পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল এনজিও কিছু ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের কিছু লাইভ স্টক গ্র্যাজুয়েট আছেন, বড় ভাইরা আছেন, তারা আপনাকে গাইডলাইন দিতে পারবে, হেল্প করতে পারবে। এবং আমি মনে করি যে আমার যত কারো যদি কোনো ইন্টারন্যাশনাল এনজিও সম্পর্কে কোনো ধারণা না থাকে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই জায়গা থেকে আমি বলবো যে কেউ যদি হেল্প নিতে চায় তাহলে আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন, এটা কোনো প্রবলেম না। আমার ব্যাকগ্রাউন্ড মানে রিসার্চ বেসড আর কি, মানে আমি মাস্টার্স করেছি মাইক্রোবায়োলজিতে, বর্তমানে আর ইন্ডিয়াতে পিএইচডি করছি রিসার্চ বেসড। তো আমি কি এই প্রজেক্ট গুলোতে জব করতে পারবো কিনা পিএইচডি শেষ হওয়ার পর? হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা খুব ভালো কথা বলেছেন। আমাদের যদিও পিকেএসএফ মূলত এক্সটেনশন বেজ কাজ করে, রিসার্চ বেজ কাজ করে না, কিন্তু রিসেন্টলি আমাদের রিসার্চ প্লাস এক্সটেনশন এই দুটোকে অ্যাড্রেস করে কিন্তু প্রজেক্টে কাজ করা হচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের কিছু বুকলেট তৈরি হয়, যেমন কিছু ডকুমেন্টেশন গাইড তৈরি হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের রিসার্চের যারা রিসার্চ নিয়ে কাজ করে তাদের আমাদের প্রয়োজন আছে। এবং এটা একটা পাবলিকেশন বিভাগ আছে, অনেক অর্গানাইজেশন পাবলিকেশন বিভাগ আছে, যদি আমাদের এখানে এখন ইস্টাবলিশ হয়নি, তবে ইস্টাবলিশ হবে আগামীতে। তো আপনি রিসার্চ বেসড করেন আর এক্সটেনশন বেসড করেন, এক্সটেনশন বেসড হলে খুবই ভালো, রিসার্চ বেসড হলেও কোনো এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ রিসার্চ বেসড হলে আপনাকে আমাদের ডকুমেন্টেশন অফিসারের প্রয়োজন আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা এই সেশনটি শেষ করব। শেষ করার আগে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছেন, এই সেক্টরে জি। থেকে আপনি কতটুকু স্যাটিসফাইড, এটা একটু বলবেন। আমি ওভারঅল মনে করি যে আমি যে সেক্টরের সাথে ডিল করছি সেই সেক্টরটাতে আমার যে এনভায়রনমেন্ট, কাজের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা অত্যন্ত চমৎকার। এবং আমার সংস্থার ক্ষেত্রে আমি বলবো যে আমি যাদের সাথে টিম আকারে কাজ করি তারা অত্যন্ত ফ্রেন্ডলি এবং কাজ যাতে আমাদের খুব স্মুথলি ডান হয় এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আমি বলবো না যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না, হয়, তবে সেক্ষেত্রে যে আমরা টিম অ্যাপ্রোচে কাজ করি এটা কিন্তু এনজিও লোকদের দ্বারাই কিন্তু সম্ভব, যে টিম অ্যাপ্রোচে কাজ করে, যে ওই ব্যক্তির সলিউশনটা হওয়া জরুরি। সেই জায়গা থেকে আমরা একটা ফ্রেন্ডলি পরিবেশ মেনটেন করি, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা মেনটেন করি,
দ্যাটস ওয়াই দেখা গেল যে আমাদের এখানে লাইভস্টক গ্র্যাজুয়েটদের প্রজেক্ট বেস কাজ করলেও এরা অনেক ক্ষেত্রেই দেখা গেল যে নিজের মতো করে কাজ করার সুযোগ পায়, নিজের মতো করে মত প্রকাশের স্বাধীনতা যেটা বলি আমরা, বাক স্বাধীনতা তার আছে। এবং একটা অর্গানাইজেশনকে বিল্ড করার জন্য আসলে কি কি নতুন নতুন আইডিয়া জেনারেট করা যেতে পারে সেটা যদি আমাদের ম্যানেজমেন্টকে বোঝানো যায়, সেখানে যদি 2 কোটি টাকা ইনভেস্ট করা লাগে, সেখানেও কিন্তু দেখা গেল যে আমাদের এখানে সুযোগ আছে। তো আমি সর্বশেষ এটুকুই বলবো যে যারা যারা ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চান, এখন ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি মনে করি যদি সব দিক দিয়ে ভালো সেটা বলবো না, 80-20, তবে এটা খুব শীঘ্রই একটা ভালো একটা অবস্থানে বিরাজ করবে। আমি যেহেতু এখানে 8 বছর আছি, খুব ভালো আছি। মাঝে মাঝে একটু বিরক্ত লাগে, কিন্তু এটা কাজেরই অংশ মনে করি। তো প্রত্যেক জায়গাতেই প্রতিবন্ধকতা আছে, সেটা গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক। তো আমি মনে করি কাজের যদি ইয়া থাকে, স্প্রিয়া থাকে, বা কাজ করার যদি মন মানসিকতা থাকে, তাহলে স্যালারি পেয়ে যেমন একটা ভালো লাগা ফিলিংস কাজ করবে, এর পাশাপাশি একটা যে ফ্রেন্ডলি পরিবেশ যে এনজিওর ভিতরে আছে, যে মানে ফ্রেন্ড ইনভায়রনমেন্ট যে আছে, সেই জায়গাতেও দেখা গেল যে কাজ করে অনেক সময় নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এরকমও দেখা গেছে, লাস্ট আর একটা কথা বলতে চাই, এরকমও দেখা গেছে যারা প্রজেক্ট শেষ হয়ে গেছে কিন্তু কোনো কারণে তার অপরচুনিটি ক্রিয়েট হয়নি, দেখা গেল যে আবার হয়তো 2 মাস পর প্রজেক্ট এসছে, ও আবার কিন্তু আমাদের এই সংস্থাতে ব্যাক করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডেভেলপমেন্ট সেক্টর ইজ অলওয়েজ ভেরি মাচ প্রিটি, আমি মনে করি এটা একটু মিষ্টি টাইপের আর কি। তো আমি সবাইকে আহ্বান করব যে যারা যারা এই সেক্টরে আসতে চায় যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ আমি তার জন্য চেষ্টা করব। তবে যেহেতু নিজে আমি একজন ভেটেরিনারিয়ান, অবশ্যই ভেটেরিনারিয়ানের চেষ্টা করব। এই তো, বোথ মেল এন্ড ফিমেল। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ রাজিন ভাইকে, চমৎকার একটি সেশন আপনি উপহার দিয়েছেন। এই সেশনেরই একটি প্রশ্ন রয়েছে, একজন প্রশ্ন করেছেন কমেন্ট সেকশনে যে সরকারি প্রজেক্ট গুলোর নিয়োগের প্রসিডিউরটা বলে উপকৃত হতাম। এটা আমি আনসার করতেছি। সেটা হলো সরকারি যে প্রজেক্ট গুলো রয়েছে, এটা নিয়োগ আসলে 2 ভাবে হতে পারে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে একটা সার্কুলার প্রকাশ করা হয়, সার্কুলার গুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ করা হয়, পত্রিকায় কিংবা বিভিন্ন যে জব সাইট গুলো রয়েছে সেখানে প্রকাশ করা হয়। পরবর্তীতে একটি পরীক্ষার মাধ্যমে আসলে যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হয়। যেমন এলডিডিপির ক্ষেত্রে যদি আমি বলি, এলডিডিপি প্রকল্পে যেটা করা হয়েছিল, একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে একটা মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল। এই মেধা তালিকা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে প্রথমে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে যদি কোনো পোস্ট ফাঁকা থাকে, সেই ফাঁকা থাকা সাপেক্ষে সেখানে মেরিট লিস্ট অনুযায়ী আবার পরবর্তী জনকে চাকরিটা দেয়া হয়। এরকম আর কি সিস্টেম ছিল এলডিডিপির ক্ষেত্রে। খুব সম্ভবত এনএটিপির ক্ষেত্রে একই সিস্টেম ছিল। রিসেন্টলি আরেকটা প্রজেক্ট এসেছে, সেটাতেও আমি যতদূর জানি এই সিস্টেমই করা হচ্ছে। এই হচ্ছে নিয়োগের ব্যাপারটা।